আমাদের বাহিনীর 1952 সালে ভাষা আন্দোলনে আব্দুল জব্বার থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ দিয়েছেন এবং আমাদের বাহিনীর একজন বীর বিক্রম, দুজন বীর প্রতীক বীরত্ব খেতাব পেয়েছিলেন, তাদেরকে এরপর স্বাধীনতা পরবর্তী অদ্যাবধি আমাদের বাহিনীর যারা বিভিন্ন কর্তব্যে নিয়োজিত থেকে আত্মত্যাগ করেছেন তাদেরকে, এবং বিশেষ করে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আত্মত্যাগ দিয়ে আজকে বাংলাদেশকে একটি নতুন স্বাধীনতার স্বাদ দিয়েছে এবং যারা অসুস্থ আছে তাদের সকলকে আমি জানাই বিনম্র শ্রদ্ধা, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের পরিবারকে এই ক্ষতি কাটিয়ে ওঠার সাহায্য এবং তৌফিক দান করেন। আজকের এই জেলা সমাবেশে উপস্থিত হয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক গৌরবান্বিত এবং আনন্দিত। বিশেষ করে অনেকটা নিজস্ব একটা নারীর টান বলতে পারেন, বা নারীর টান। আমার গতকালকে আমি এখানে যাদের সাথে কথা হয়েছে তাদেরকে বলেছিলাম, চাকরি জীবনের সেনাবাহিনীতে ২৭ বছরে কখনো আমার নিজ জেলায় পোস্টিং হয়নি, এবং নিজ জেলায় আমার এই প্রথম চাকরি জীবনে কখনো আসা। এর আগে আমি কোনো সরকারি কর্তব্যে নিজ জেলায় আসা আমার কোনো সুযোগ হয়নি, এবং সেই কারণে আজকের দিনটা আমার জন্য কিছুটা স্মরণীয়। আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করি আজকে ঠিক ৩ মাস ৯০ দিন সময়, অনেক কম সময়। অন্যান্য আপনাদের কথা যদি আমি চিন্তা করি তাহলে এটা একেবারেই ক্ষুদ্র একটি মেয়াদকাল। তবে এই ৯০ দিন সময় আমার যে অভিজ্ঞতা, যেটা আপনারা ভিডিও চিত্রে দেখেছেন, এই বাহিনীর যে কর্মব্যাপ্তি এবং এই বাহিনীর যে সদস্য সংখ্যা ৬১ লাখ, যে জনসংখ্যাটা এই বাহিনীতে, মূলত এই বাহিনীর ৩টি অংশ। একটি যারা ব্যাটালিয়ন আনসার, যারা এই বাহিনীর স্থায়ী সদস্য, আরেকটি যারা সাধারণ আনসার, যারা এই জলপাই রঙের পোশাক পরা, আর সবচেয়ে বড় যে অংশটি যারা মেরুন রঙের পোশাক পরা এই পাশে উপবিষ্ট, এবং নারী সদস্য যারা সবুজ রঙের শাড়ি পরে ডান দিকে উপবিষ্ট আছেন। সর্ববৃহৎ জনসংখ্যা হচ্ছে এই গ্রুপটা, যারাই মূলত ৬০ লক্ষ অধিক জনবল। আপনারা জানেন হয়তো অবশ্যই যে এই প্রতিটা অংশ এই বাহিনী তাদের সৃষ্টির পেছনে সরকারি আলাদা আলাদা উদ্দেশ্য ছিল। ব্যাটালিয়ন আনসার সৃষ্টির যেমন বিশেষ কিছু উদ্দেশ্য আছে, একইভাবে সাধারণ আনসার সৃষ্টিরও উদ্দেশ্য আলাদা, এবং ভিডিপি সৃষ্টির উদ্দেশ্যটা আলাদা। এবং অনেক ক্ষেত্রেই ভিডিপি নামের মাধ্যমেই তার সৃষ্টির উদ্দেশ্য বোঝা যায়, এবং পাশাপাশি আরেকটি উদ্দেশ্য ছিল ভিডিপি সৃষ্টির, তা হচ্ছে গ্রাম পর্যায়ে বা মাঠ পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা। এবং আপনাদের কিছুক্ষণ আগে একজন দলনেতা এবং দলনেত্রী, ওয়ার্ড দলনেতা সাইফুল ইসলাম এবং দলনেত্রী আয়েশা আক্তার বলে গিয়েছেন তাদের অর্জনের কথা। আমি বাকি অংশ বলার আগে একজন ব্যক্তির একটা দাবি ছিল, ওয়ার্ড দলনেতা সাইফুল ইসলাম, ভাতা বৃদ্ধি এবং 1 ইউনিট রেশন অনুমোদন। একটা জিনিস আমাদেরকে আসলে বুঝতে হবে, আমাদের রাষ্ট্র কাঠামোটা কিন্তু অনেক বড়, জনসংখ্যা অনেক বেশি। পক্ষান্তরে অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে রাষ্ট্রকে সব কিছু বিবেচনা করেই কিন্তু বন্টন করতে হয়। নিঃসন্দেহে সবাই খুশি হবে দিতে, কিন্তু দেওয়ার জন্য যে সক্ষমতাটা প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। শুনতে কিন্তু ভাতা 50 টাকা শোনালেও যখন আপনি এটাকে 60 লক্ষ দিয়ে গুণ করবেন সংখ্যাটা কত দাঁড়ায়, ওটা হচ্ছে বিবেচনার বিষয়। 1 কেজি রেশন বৃদ্ধি করলে বাৎসরিক বাজেটে এটা 34 কোটি টাকার প্রতিফলন আসে। 1 কেজি যে কোনো একটি আইটেম শুনতে কিন্তু 50 টাকা বা 1 কেজি মনে হলেও, যেহেতু জনসংখ্যাটা বড় এই জন্য কিন্তু এটার পরিমাণটা অনেক বড় হয়ে যায়, যেটাই সরকারের জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতার ক্ষেত্র তৈরি করে। তবে ইনশাল্লাহ আমাদের চেষ্টা জারি আছে।
এবং সরকারও ঐকান্তিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে রাখছে। সময় সুযোগ মতো অবশ্যই এগুলো সমাধান হবে এবং অবশ্যই এটার যৌক্তিক এবং বাস্তবসম্মতই সিদ্ধান্ত আসবে। দলনেত্রী আয়েশা আক্তারের একটা বক্তব্য ছিল, তাকে সাহায্য করলে বাহিনী থেকে তার এই কর্মব্যাপ্তি আরও প্রসার লাভ করতে পারে। রেঞ্জ কমান্ডারের সাথে আমার কথা হয়েছে। রেঞ্জ কমান্ডার ইনশাআল্লাহ সরজমিনে ভিজিট করে বাহিনীর তরফ থেকে এটাকে কীভাবে আরও সহযোগিতা করা যায় অবশ্যই এটা পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমার বক্তব্যে ফেরত আসি। আমাদের এই বাহিনীর যে জনবল, এটা আপনারা যদি কেউ ইন্টারনেটেও খোঁজ করে দেখেন, এই বিশ্বে এত বড় সংখ্যার প্রাতিষ্ঠানিক কোনো বাহিনী নেই। 61 লক্ষ জনবল, যেটা 6 মিলিয়ন প্লাস, এত বড় জনবলের কোনো বাহিনী কিন্তু পৃথিবীতে কোথাও নেই। এবং প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনীর সবচেয়ে বড় সংগঠন হচ্ছে পৃথিবীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংখ্যাটা যেমন বড়, দায়িত্বটাও বড় হতে হবে, প্রতিফলনটাও বড় হতে হবে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সঠিকভাবে প্রতিফলন আসতে হবে এবং সেটার যদি প্রতিফলন না হয় তাহলে এই সংখ্যা দিয়ে তো কোনো লাভ নেই। আমরা যেন সেদিকে সজাগ দৃষ্টি রাখি। প্রত্যেকে যেন যে যার অবস্থান থেকে তার দ্বারা যেই অবদান সরকারের বা দেশের জন্য বা আত্মমানবতার সেবার জন্য করা প্রয়োজন, যেটা সম্ভব সেটা সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে সেটা করার চেষ্টা করবে। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসক কিছুক্ষণ আগে বললেন যে আমরা যেন সকলে একত্রে কাজ করি এবং আরও অধিক প্রত্যয়ী হই। আজকে এই জেলা সমাবেশে আপনাদের কাছে যেই অনুরোধটা ওনারা করেছেন, আমি নিশ্চিত আপনারা যদি এটা পালন করেন সেটা আপনার জন্য মঙ্গল, বাহিনীর জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল হবে। সেটা সবাই একটু চেষ্টা করবেন। মানুষের অসাধ্য কিছু নাই, চেষ্টা করলেই সম্ভব। এটা আপনারা চেষ্টা করবেন, অবশ্যই দেশের উন্নতি হবে। এবং কিছুক্ষণ আগে ভিডিও চিত্রে আপনারা একটা জিনিস দেখেছেন, আমাদের একজন উপদেষ্টা বলেছেন তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য, তারুণ্যের শক্তির কাজে লাগানোর যেই উপায়টা আমাদের আছে, যেহেতু মাঠ পর্যায়ে আমাদের যোগাযোগ আছে, তারুণ্যের শক্তিকে আপনারা স্বাবলম্বী করে তোলা, তার আর্থসামাজিক উন্নয়ন এবং দেশ গঠনে তাকে আত্মনিয়োগ করার জন্য যদি আপনারা অনুপ্রাণিত করতে পারেন তাহলেই প্রকৃত অর্থে তারুণ্য শক্তিটা কাজে লাগবে। দক্ষ জনশক্তি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। দক্ষ জনশক্তি তৈরিতে আপনারা সবাই একটু আত্মনিয়োগ করবেন এবং এই জন্য আপনাদের বাহিনী থেকে যে সকল সহযোগিতা প্রয়োজন অবশ্যই সহযোগিতা আপনাকে করা হবে এবং সরকারও সহযোগিতা করবে। সবাই চায় দেশের উন্নতি হোক। আপনারা চেষ্টা করেন, অবশ্যই সহযোগিতা থাকবে, আমাদের তরফ থেকে থাকবে, অন্যান্য প্রশাসনের বা যারা আছে তাদের সবার কাছ থেকে থাকবে। কিন্তু আপনার কর্মকাণ্ড অবশ্যই ইতিবাচক হতে হবে এবং আপনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্রীয় বা দেশের স্বার্থকে যদি প্রাধান্য দেন তখনই সেটা দেশের শক্তি হিসেবে কাজ করবে।